তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নগুলো বলবো যে প্রশ্নগুলো তোমাকে কিন্তু রেডি করতেই হবে, কারণ এই প্রশ্নগুলো রেডি না করলে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে তোমার অজানা থেকে যাবে। আর কিছুদিন পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক, তোমরা উচ্চ মাধ্যমিকে যাবে। ইতিহাসের প্রশ্নপত্র কোনগুলো করবে এই নিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে আছো। অনেকে লিখেছো যে স্যার তৃতীয় অধ্যায়ের সাজেশনটা দিন। আমি আজকের ভিডিওতে তৃতীয় অধ্যায় সাজেশন দিচ্ছি। নেক্সট ভিডিওতে এরপরেই আমি কোন প্রশ্নগুলো 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো 8 নম্বরের জন্য, আমি ধাপে ধাপে সমস্তটাই দেব। এবং সেই সঙ্গে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোর ভিডিও তোমাদের সামনে আমি রাখবো। তোমরা এই ভিডিওগুলো দেখো এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছো দেখো যে প্রশ্নগুলো আমি সাজেশনের মধ্যে দিচ্ছি আজকে তৃতীয় অধ্যায়ের সমস্ত ভিডিওগুলোই তোমরা পেয়ে যাবে। দুই একটা ভিডিও বাদে সমস্ত ভিডিওগুলোই কিন্তু পেয়ে যাবে। আশা করছি তোমাদের খুব উপকারেই লাগবে। সুতরাং দেখে নি এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের বিষয় কি আছে। তৃতীয় অধ্যায়ের বিষয়টা বেশিরভাগ জুড়ে আছে সিপাহী বিদ্রোহ। ভারতবর্ষে প্রথম যে কৃষক বিদ্রোহ ছিল সেটি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চোয়ার বিদ্রোহ। তারপরে একে একে আমরা বিভিন্ন বিদ্রোহগুলো দেখব। 1857 সালের আগ পর্যন্ত বেশিরভাগ বিদ্রোহগুলো আদিবাসী, বেশিরভাগ বিদ্রোহগুলো যে কোনো একটা জাতি দ্বারা, বেশিরভাগ বিদ্রোহগুলো কোনো একটা শ্রেণী দ্বারা তৈরি হয়েছিল এবং এই বিদ্রোহগুলোর চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেছিল মহাবিদ্রোহে। এবং তারপরেও যে বিদ্রোহ হয়নি তা কিন্তু না, কিন্তু সিপাহী বিদ্রোহ ব্রিটিশ সরকারের চক্ষুটাকে আরেকটু আলগা করতে বাধ্য করতে চেয়েছিল যে দেখো তোমাদের অপশাসনে আমরা কতটা জর্জরিত, যে ভারতের সমস্ত শ্রেণীর মানুষরা বিদ্রোহে সামিল হচ্ছে। সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের মূলত 3 থেকে 4টি কারণ তোমাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। সিপাহী বিদ্রোহের কারণগুলোর মধ্যে সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং সামরিক কারণ এবং প্রত্যক্ষ কারণ বলে একটা কারণ তোমাদের সামনে তুলে ধরেছিলাম। সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা বলেছেন বি.ডি. সাভারকর, বীর বিনায়ক দামোদর সাভারকর, যিনি 26 বছর জেল খেটেছিলেন এবং 26 বছর জেল খাটার পর তিনি যখন মুক্ত হন ভারতবর্ষ কিন্তু তাকে বীর বলে আখ্যায়িত করেছিল। কেন? প্রথম স্বাধীনতার যুদ্ধ। কারণ এইরকম বিদ্রোহ ভারতবর্ষের আগে আর কখনো হয়নি। সর্বব্যাপী ভারতবর্ষ ব্যাপী এইরকম বিদ্রোহ হয়নি। যে বিদ্রোহগুলো হচ্ছে সব আঞ্চলিক বিদ্রোহ, কোনোটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কখনো বা জঙ্গলমহলের অঞ্চলে বিদ্রোহ হচ্ছে, বা কোনো জায়গায় আমরা দেখবো শুধু ঢাকাতে বিদ্রোহ হচ্ছে, ও কোনো জায়গায় আমরা দেখবো পূর্ব মেদিনীপুরে বিদ্রোহ হচ্ছে। এই রকমটা আমরা দেখতে পাই। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নগুলো বলবো যে প্রশ্নগুলো তোমাকে কিন্তু রেডি করতেই হবে, কারণ এই প্রশ্নগুলো রেডি না করলে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে তোমার অজানা থেকে যাবে। দেখে নাও আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলো। প্রথম আমি দিয়েছি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার যৌক্তিকতা কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমার মনে হয় এবছর 2026-এ 4th সেমিস্টার ইতিহাসের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু আসবেই এবং আসার মতো 100% চান্স আছে। সুতরাং নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করবেই। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার যৌক্তিকতা অবশ্যই আছে। কি যৌক্তিকতা? যে এই বিদ্রোহে হিন্দু মুসলমানের ঐক্য আমরা দেখতে পাই। এই বিদ্রোহে একদম পরাজিত রাজা মহারাজাদের অংশগ্রহণ দেখতে পাই। এই বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ দেখতে পাই। এই বিদ্রোহে সিপাহীদের অংশগ্রহণ দেখতে পাই। এই বিদ্রোহে কৃষক শ্রেণীদের অংশগ্রহণ দেখতে পাই। এই বিদ্রোহে জমিদারচ্যুত জমিদারদের অংশগ্রহণ দেখতে পাই। এই বিদ্রোহে সামন্ততন্ত্রের যারা পুরোধা তারাও কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এই বিদ্রোহে শিখ গোর্খা বাদে সমস্ত শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছিল এবং এই বিদ্রোহ প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু ছড়িয়ে পড়েছিল। ব্যারাকপুরে শুরু হওয়ার পর কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সুতরাং এটাকে প্রথম স্বাধীনতার সংগ্রাম বা স্বাধীনতার যুদ্ধ বলাটা
কোনোটাই অযৌক্তিক নয়, যার জন্য বীর বিনায়ক দামোদর সাভারকর প্রথম তিনি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। প্রথম প্রশ্ন এটা অবশ্যই করে নেবে। এই অধ্যায়ে 8 নম্বরে কোনো প্রশ্ন নেই, যে 3 নম্বরে কোনো প্রশ্ন নেই, যা আছে সব 4 নম্বরের, এবং এই 4 নম্বরের প্রশ্নগুলো তোমাকে রেডি করতেই হবে, এবং বেশিরভাগটা উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, দয়া করে একটু দেখে নিও যদি ভালো লাগে। দ্বিতীয়, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো আমি দিয়েছি এই চ্যানেলে। কি সিপাহী বিদ্রোহের ব্যর্থতা? যে এই সিপাহী বিদ্রোহে সুযোগ্য নেতৃত্বের অভাব। প্রথম ব্যর্থতার 1 নম্বর কারণ সুযোগ্য নেতৃত্বের অভাব। সর্বভারতীয় সুযোগ্য যে নেতৃত্ব সেটা ছিল না। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুরকে নেতা হিসেবে মেনে নিলেও তিনি ছিলেন ভগ্নপ্রায় বা মৃত অবস্থার সামিল একজন ব্যক্তিত্ব, যার বয়স এর ভারে ভারাক্রান্ত, এবং তিনি গোপনে বিদ্রোহীদের সিপাহীদের সঙ্গে যেমন যোগাযোগ রাখতেন, ব্রিটিশের সঙ্গেও কিন্তু যোগাযোগ রেখেছিলেন। এবং এই দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু অনেক হিন্দুরা পছন্দ করেনি, কারণ ভারতবর্ষ আবার যদি স্বাধীনতা আসে তাহলে মুঘলরাই শাসন করবে, এই মুসলমানদের দ্বারা শাসিত হওয়ার ভয়ে অনেক ভারতীয় হিন্দু তারা কিন্তু এই নেতাকে পছন্দ করেনি। নেক্সট হচ্ছে উন্নত সামরিক সরঞ্জাম কিন্তু ছিল না, যার জন্য কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। 3 হচ্ছে আউটরাম, লরেন্স এদের মতো সুযোগ্য সেনাপতি এই সিপাহী বিদ্রোহে ছিল না। যারা ছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং, হযরত মহল, এরা কিন্তু একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ আউটরাম, লরেন্সের মতো সুদক্ষ যে সেনাপতি সেটা কিন্তু ছিল না। উন্নত মানের অস্ত্র শস্ত্র কিন্তু এখানে ছিল না। তাহলে এই সমস্ত কারণেই এবং একই সময়ে সারা ভারতবর্ষব্যাপী ব্রিটিশ বিরোধী এই লড়াই কিন্তু শুরু হয়নি। আজকে ভেলোরে হচ্ছে, তো কালকে মিরাটে, পরশুদিন মিরাটে, তারপর দিন মুর্শিদাবাদ, তারপর দিন ব্যারাকপুরে। ঠিক এইভাবে আগোছালোভাবে এলোমেলোভাবে এই বিদ্রোহটা শুরু হয়েছিল বলে এটা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। আরো অনেক কারণ আছে, ভিডিওতে দেয়া আছে, দেখে নিও একটু। নেক্সট হচ্ছে মহারানীর ঘোষণাপত্র টিকা। কেন মহারানী ঘোষণাপত্র জারি করতে গেল 1858 সালের সিপাহী বিদ্রোহের পর? কারণ ইংল্যান্ড বুঝতে পেরেছে যে ভারতবর্ষে তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে মহাবিদ্রোহ, সঙ্গে সঙ্গে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানির হাতে তারা আর চায়নি ভারতবর্ষের শাসন থাকুক। সঙ্গে সঙ্গে ওটা মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার চলে গেল, এবং তিনি তার প্রতিনিধি ভাইসরয় হিসাবে লর্ড ক্যানিংকে মনোনীত করলেন, এবং এখন থেকে 1858 সাল থেকে ভারতবর্ষের শাসনভার চলে যায় মহারানী ভিক্টোরিয়ার হাতে। কেন? কারণ ভারতের বাসীর সমস্ত জনগণের আনুগত্য অর্জন করবার জন্যে। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ভারতীয় হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান যারা যারা আছে সমস্ত ভারতবাসীর আনুগত্য অর্জনের জন্য তিনি মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেছিলেন, বা ভিক্টোরিয়া ঘোষণাপত্র আমরা দেখতে পাই। তিনি বলে দিলেন এবার থেকে সত্য বিলোপ নীতি কার্যকর হবে না, এবার থেকে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে, এবার থেকে কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস করা যাবে না, এবার থেকে ব্রিটিশরা আর রাজ্য বিস্তার নীতি গ্রহণ করবে না, এবার থেকে ব্রিটিশরা কোনো ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এবার থেকে ব্রিটিশদের উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করা হবে, এবার থেকে সমস্ত ভারতীয়দের যে আশা আকাঙ্ক্ষার পূরণ মহারানী ভিক্টোরিয়া সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমরা মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রকে দেখলাম ঐতিহাসিকদের মতে শুধু নয়, নিজেরা বাস্তবে দেখলাম প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বা ঘোষণা বলে আমরা এটাকে অভিহিত করলাম। কেন? উচ্চ পদ ভারতীয়দের জন্য কখনো ব্রিটিশ সরকার রাখেনি, কারণ উচ্চ পদে ভারতীয়রা বসলে সব থেকে বেশি আঘাত আসবে, তার জন্য উচ্চ পদগুলো কিন্তু নিজেদের কাছেই রেখেছিল। বোঝা গেল কি বললাম? তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কি সেখানে কিন্তু আছে, একটু দেখে নিও। নেক্সট হচ্ছে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণের সব থেকে নাম, যার নাম আগে আসবে তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। কখনো কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস করেছেন, কখনো যুদ্ধ নীতির দ্বারা রাজ্য গ্রাস করেছেন, কখনো সত্য বিলোপ নীতির দ্বারা রাজ্য গ্রাস করেছেন।
এই তিনটে নীতির দ্বারা রাজনৈতিক এই তিনটে নীতির দ্বারা লর্ড ডালহৌসি ভারতবর্ষে তিনি সাম্রাজ্য বিস্তার করেছেন ব্রিটিশের। পাশাপাশি আরেকজনের নাম বলতেই হবে, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি। এইগুলো কিন্তু রাজনৈতিক খাওনের মধ্যেই পড়ে এবং এইগুলো যেন উত্তরের মধ্যে অবশ্যই থাকে। কি বললাম, পেশোয়া পদ লুপ্ত করা, এটাও রাজনৈতিক কারণের মধ্যে পড়ে। পেশোয়ার ভাতা বন্ধ করে দেওয়া, এটাও রাজনৈতিক কারণের মধ্যে পড়ে। সুতরাং এগুলো কিন্তু তোমাকে উত্তরের মধ্যে রাখতেই হবে, নাহলে কিন্তু উত্তর সম্পূর্ণ হবে না। দেখো নেক্সট 5 নম্বর, ঝাঁসির রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ইতিহাস আমরা জানি এবং এই ইতিহাস আমাদের কাছে জীবন্ত। যে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন ঝাঁসির রানী, যার নামে সুভাষচন্দ্র বসু তিনি নারী বাহিনীর নাম রাখলেন ঝাঁসি ব্রিগেড। কে এই ঝাঁসি? উত্তরপ্রদেশের আমরা দেখতে পাবো ঝাঁসির রানী ছিলেন এই লক্ষ্মীবাই। তিনি ব্রিটিশদের নীতি মানলেন না, ব্রিটিশদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রাম করলেন, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের বেশে পরে তিনি ঘোড়ার পিঠে উঠে তলোয়ার নিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে সামিল হয়েছিলেন। তবু ব্রিটিশের কাছে নিজের মাথা নত স্বীকার করেনি, অধীনতা স্বীকার করেনি, পরাধীনতা কিন্তু স্বীকার করেনি। এই হচ্ছে ঝাঁসির রানী। ঝাঁসির রানীর টিকা সুন্দর করে কিন্তু পড়ে যাবে। নেক্সট হচ্ছে মহাবিদ্রোহে হিন্দু মুসলমান ঐক্য। মহাবিদ্রোহে আমরা হিন্দু মুসলমানের ঐক্য পাই এবং সেই হিন্দু মুসলমানের ঐক্যের মধ্য দিয়ে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ আখ্যা দেওয়া যেতে পারে। যে এতদিন যে বিদ্রোহগুলো হচ্ছে, হিন্দু আলাদা, মুসলমান আলাদা, মুন্ডা আলাদা, সাঁওতাল বিদ্রোহ আলাদা, সন্ন্যাসী বিদ্রোহ আলাদা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ আলাদা, কোল বিদ্রোহ আলাদা, 1831 থেকে 32, চুয়ার বিদ্রোহ আলাদা, চুয়াডা করবে। তাহলে এই যে সব খাপ ছাড়া বিদ্রোহগুলো করছে এখানে ওখানে ওখানে, কিন্তু সর্বভারতীয় বিদ্রোহ হিন্দু মুসলমান এবং উপজাতি যে সম্প্রদায়গুলো আছে যাদের নাম বললাম, তারা কিন্তু একসঙ্গে এই বিদ্রোহটা করবে। সুতরাং হিন্দু এবং মুসলমানদের ঐক্যবদ্ধ বিদ্রোহ কিন্তু এখানে আমরা দেখতে পাবো। হতে পারে শিখ এবং গোর্খারা এই বিদ্রোহে সামিল হয়নি, সেটাও আমরা জানি। ওটা আমাদের খুব দুঃখ দেয়, যন্ত্রণা দেয় যে শিখ এবং গোর্খারা কিন্তু এই বিদ্রোহে সামিল হয়নি। তাদের নিজস্ব কোনো যুক্তি ছিল, সেই যুক্তির জন্য তারা আসেনি। কিন্তু অনেক হিন্দু, অনেক মুসলমান কিন্তু এই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেছিল। সিপাহী বিদ্রোহের দিন 1857 সালে দিল্লিতে 50,000 মুসলমানকে নিধন করা হয়েছিল। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। দ্বিতীয় বাহাদুর শাহকে তোমরা জানো, সেখানে তার প্রাণ ত্যাগ হয়। তাহলে মুসলমানরাও কিন্তু এই মহাবিদ্রোহে অন্যতম ভূমিকা গ্রহণ করেছিল, যার প্রমাণ আমরা পাই যে 50,000 মুসলমানের জীবনের মধ্য দিয়ে। সুতরাং এই ভারতবর্ষের হিন্দু এবং মুসলমান ঐক্য আগেও ছিল, এখনো আছে। তোমরা সেটা পড়তে গেলেই দেখতে পাবে, বাস্তবের মাটিতেও দেখতে পাবে। নেক্সট হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লেখো। এটা কিন্তু একটু বেশি বড়, একটু 4 নম্বর হলেও একটু বড় প্রশ্ন হবে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লিখতে গেলে। কারণ এটা উত্তর আসবে, মহাবিদ্রোহ কি সত্যি সিপাহী বিদ্রোহ ছিল বলে একটা পয়েন্ট হবে, এটা কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলে একটা পয়েন্ট হবে, এটা কি জাতীয় বিদ্রোহ বলে একটা পয়েন্ট হবে, এটা কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে একটা পয়েন্ট হবে, এটা কি সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলে একটা পয়েন্ট হবে। এইরকম ভাবে কিন্তু পয়েন্টগুলো হবে এবং এই পয়েন্টগুলো কিন্তু উত্তরে রাখতেই হবে, না রাখলে কিন্তু উত্তর কমপ্লিট হবে না। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। আর শেষবারে বলছি, তোমাদের বোন এবং ভাই যারা এবার 2026-27 মাধ্যমিক দিতে চাইবে, তাদের যদি অনলাইন ক্লাসের প্রয়োজন হয়, আমার এই চ্যানেলে বা আমার সঙ্গে যদি অনলাইনে ক্লাস করতে চাই, অবশ্যই যোগাযোগ করবে। এবং সেই সাথে সাথে বলে রাখি, তোমাদের পরীক্ষাটা ভালো হবে এবং আর কিছুদিন পরেই তোমাদের আমি সাজেশনগুলো সবগুলো দেব। তোমরা এই চ্যানেলের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।